আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় মর্মান্তিক ঘটনা। 58 বছর বয়সী ঝর্ণা ঘোষ নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল তারই দ্বিতীয় পক্ষের স্বামী। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। কেন্দ্র সরকারের মক ড্রিল ঘোষণা নিয়ে সমাজ মাধ্যমে নবদ্বীপ পৌরসভার পৌরপিতার বিতর্কিত মন্তব্য ভাইরাল। থানায় অভিযোগ দায়ের বিজেপির। হাওড়ার বাঁকড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও 2 ছেলে মেয়ের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, দিনের দায় দিশারা হয়ে আত্মঘাতী। বিশদ তদন্তে পুলিশ। রবীন্দ্র নৃত্য, সঙ্গীত, কবিতা ও কথায় চন্দননগর স্ট্যান্ড রোডে ফরাসি মিউজিয়ামের সভাকক্ষে কবি প্রণাম অমিত রে ক্রিয়েশনের পক্ষ থেকে। আসছি বিস্তারিত খবরে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা। চুঁচুড়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বছর 58 ঝর্ণা ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল তারই দ্বিতীয় পক্ষের স্বামী 65 বছর বয়সী উজ্জ্বল শীল। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 3 বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা দেবী। পেশায় তিনি আয়া হিসেবে কাজ করতেন। তারই উপার্জনেই সংসার চলত। স্থানীয় সূত্রে খবর, হঠাৎই অনেক রাতে উজ্জ্বল শীলের শরীর খারাপ হলে তিনি বিষয়টি জানিয়ে দেন ঝর্ণা দেবীকে। কাজ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই উজ্জ্বল শীল ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোনে জানান ঘটনার কথা। এরপরই পরিবারের সদস্যরা ছুটে এসে ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। চুঁচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত উজ্জ্বলকে পুলিশ আটক করেছে এবং তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীদের কথায়, এত নৃশংসভাবে কেউ তার স্ত্রীকে খুন করতে পারে সেটাই ভেবে উঠতে পারছেন না প্রতিবেশীরা। কি বলছেন তারা, শুনুন। ঘটনাটা আমাদের পাশের বাড়ি থেকে ফোন করেছে, আমরা পাশেই থাকি। তা শোনার পরে বললো কি হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, বললো এরকম গলা কেটে দিয়েছে বটি দিয়ে। ওর স্বামী মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছিল, এটা শুনি। কতদিন ধরে থাকেন এখানে? তা ওরা অনেকদিনই থাকে, বছর দিয়ে। কি নাম সে লোকের? লোকটার নাম কি শীল বলতে হবে না, কিন্তু ওনার নাম ঝর্ণা ঘোষ, মহিলাটার নাম। আচ্ছা, মানে উনি কেমন ছিলেন? খুব ভালো ছিল, আর কাজ করতো, আর এই ভদ্রলোক তো কিছু করতো না, ওনাকে নিয়ে খাওয়াতো। মানে এরকম অশান্তি কি হতো আগে? সেরকম এরকম ধরনের হয়নি, হয়তো টুকটাক হয়েছে। কোনোদিন আমি দেখিনি। উনি দেখলাম যে অনমনে আমার ডাকলো, দাদা আমার ওই ভদ্রলোক। কি নাম? উজ্জ্বল শীল। উজ্জ্বল শীল। আচ্ছা, উনি ডাকলেন, দেখে আমাকে বলছেন যে দাদা আমার শরীরটা কেমন করছে, আমার একটু ভয় ভয় করছে, আমি নার্ভের একটা ওষুধ খাই, সেই ওষুধটা রাত্রে খেয়ে নিয়েছি, হ্যাঁ কেমন হচ্ছে, আপনি কোথাও যাবেন না, ঠিক আছে। এবারে বলতে আমি কি করব, আমি তো হন্তদন্ত। এবার ছোটাছুটি করছে, কেমন চোখ মুখ লাল হয়ে আছে, হ্যাঁ কেমন করছে, উনি বিড়বিড় করছেন, হাত ফাত কেমন করছেন, করে টোরে এরকম ধরনের ব্যাপার করছে। আমি তো প্রচন্ড, আমি তো কোনো সময়ের জন্য ওনাকে সেইভাবে দেখি। আপনার বাড়িতে কি ভাড়া থাকতো? দেখি, হ্যাঁ। কি বলছেন ঝর্ণা ঘোষের পুত্র এবং তার পুত্রবধূ, শুনবো। ডিউটি করে, নাইট ডিউটি এক জায়গায়। সেখানে ডিউটি করতে গেছিল, বাড়িওয়ালা ভদ্রলোক বলল যে
ওনার শরীর খারাপ করছে। তো উনি কারোর কিছু হলে থাকতে পারেন না, ছুটে যান। ছুটে এসছে যখন, এসে আমাকে বললো রাত্রিবেলা আমি কিছু পাচ্ছি না, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিবি বাবা। আমি বাগবাজার থেকে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাড়ি গেছি। ততক্ষণে মা ফোন করেছে, বলছে আমাকে মেরে ফেললো, কুপিয়ে দিয়েছে। উজ্জ্বল শীল বলে জেনার সাথে থাকতেন উনি। উজ্জ্বল শীল বলে মানে উনি কে হন? উনি হাজবেন্ড। আমাদের শ্বশুর এখনো আছেন বাড়িতে, আমরা শ্বশুরের সাথে থাকি। মানে আপনি কে হন? ছেলে। কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে? যে উনি ডিউটিতে যান। কোথায়? উনি ডিউটিতে গেছিলেন ছবি ঘর। আচ্ছা, কিসের ডিউটি করেন? উনি একজন বুড়ো মানুষকে দেখাশোনা করেন। মানে আয়ার ডিউটি? হ্যাঁ, আয়ার ডিউটি করেন। আচ্ছা। তো হঠাৎই উনি ফোন করেছেন, ফোন করে বলছেন যে এরকম ওই যে পাগলটা মেরে ফেলেছে উজ্জ্বল শীল, ওনার সঙ্গে থাকতেন উনি। আচ্ছা, ঠিক আছে, আমাদের শ্বশুর নয়, মানে আমার শাশুড়ি কিন্তু অন্য অন্যের সঙ্গে থাকতেন। তো ওনার বিবাহিত সম্পর্ক নিয়ে থাকতেন না বিবাহিত ছাড়া? বিবাহিত। আচ্ছা, আমার তখন বিয়ে হয়নি যখন ওনারা ভাড়া থাকতেন এখানে? হ্যাঁ, ভাড়া থাকতেন। দুজনে একসঙ্গেই থাকতেন? হ্যাঁ, একসঙ্গে থাকতেন এবং মা কাজেই থাকতেন। মা এখানে থাকতেন না, ওনাকে ইনকাম করে খাওয়ায় মা, ওনাকে দেখাশোনা করে মা, সবকিছু করে। আচ্ছা, ঠিক আছে, অশান্তি করতো, এই করতো, মায়ের সঙ্গে মাঝে মাঝে কথা হতো। তো ফোন করে বিপদে পড়লে মা আমাদের ফোন করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মগরা থানার বড় সাফল্য, ডাকাতি ছক কষার সময় ধরা পড়ল 4 দুষ্কৃতী, উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র ও মোটর বাইক। বিটিপিএস ছাইখাত সংলগ্ন STKK রোডে ডাকাতির প্রস্তুতির সময় গোপন তথ্যের ভিত্তিতে বড় অভিযান চালিয়ে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মগরা থানার আইসি দীপঙ্কর সরকার, সঙ্গে ছিলেন SI আকাশ দাস, PSI অক্ষয় পাল ও অন্যান্য পুলিশ কর্মীরা। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের কাছ থেকে একটি দেশি পাইপ গান, 2টি তাজা কার্তুজ, একটি ভোজালি, একটি লোহার রড, ধারালো অস্ত্র ও মুখ ঢাকার মাস্ক উদ্ধার হয়েছে। পাশাপাশি একটি সন্দেহভাজন নম্বর প্লেট যুক্ত মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সংঘর্ষ বিরতি ঘোষণা ভারত পাকিস্তানের, এবার কি বিএসএফ জওয়ান ঘরে ফিরবে? দুশ্চিন্তা কাটছে না পরিবারের। সংঘর্ষ বিরতি ঘোষণা ভারত পাকিস্তানের, এবার কি বিএসএফ জওয়ান ঘরে ফিরবে? দুশ্চিন্তা কাটছে না পরিবারের। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার জবাব অপারেশন সিন্দুর। পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতের উপর। দুই দেশের সংঘর্ষে আবহে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে পাক রেঞ্জার্সের হাতে আটক হয় রিসরাট বাসিন্দা 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার মুক্তির জন্য একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণমের মুক্তির ব্যাপারে কোনো উত্তর মেলেনি। এক পাক রেঞ্জার্সকে বন্দী করে বিএসএফ রাজস্থানে। আশার আলো দেখা শুরু করে পূর্ণমের পরিবার, কিন্তু ভারত পাক সংঘর্ষ শুরু হতেই সে আশায় জল পড়ে। তবে গতকাল দুদেশেই অস্ত্রবিরতির কথা ঘোষণা করায় নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। এ সম্পর্কে কি বলছেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ? तो কোনো বড় কথা নয়, তাও কত রিকোয়েস্ট করলাম স্যার 10 মিনিট के लिए आप बोलिए, এখনো কোনো খবর নেই। রাজনীতি করতে আসছে তো কি করতে আসছে তাহলে? এসে যে ফটো তুলছে, অন্যদিন দেখছি একবারে চলে আসছে নিউজে, তো কি হচ্ছে এগুলো? যদি হেল্পে করা ছিল তো এখন আজকে কল্যাণ দা এসেছিলেন, 15 দিন হয়ে গেল। অন্যদিকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন শুনুন। হ্যাঁ, উনি বলেছেন আমাকে, আমি সেটা দেখছি। আমি তো কাল রাত্রিবেলা ফিরেছি, দেখছি পূর্ণম সাহেব নিয়ে আমি কাল সন্ধ্যেবেলায় আমি ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি। অ্যারাউন্ড 7:30 আমি কথা বলেছি, এবং আমি এই কথাও বলেছি যখন সিজ ফায়ার হয়ে গেছে অ্যান্ড বোথ দি কান্ট্রিজ হ্যাভ এন্টার্ড ইনটু ওয়ান সেটেলমেন্ট, তো পূর্ণম সাহেবকে এখন এবার ফেরত নিয়ে আসা। কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন ডিজি বলেছিল স্যার এ তো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে, তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি। কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন ইমিডিয়েটলি তাকে পদক্ষেপ নেওয়া উচিত, তাকে যাতে ফেরত নিয়ে আসে। ডিজি বিএসএফ আমায় কালকে বলেছে যে আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি। আমি রাজনাথ সিংয়ের অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় 8-10 বার ফোন করেছি, বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিংয়ের অফিস থেকে কখনো আমাকে রেসপন্স করেনি। আমি গতকাল রাত্রি তখন প্রায় 8:30-9টা হবে, 9টা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পেহেলগাঁও নিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল বিতর্কিত মন্তব্য নবদ্বীপ পৌরসভার পৌর প্রধানের।
ঘটনায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির। কেন্দ্রের মক ড্রিল ঘোষণা নিয়ে সমাজ মাধ্যমে নবদ্বীপ পৌরসভার পৌরপিতার বিতর্কিত মন্তব্য ভাইরাল সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্টের বিরুদ্ধে শনিবার নবদ্বীপ থানার নবদ্বীপ পৌরসভার পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব বিমা কৃষ্ণ শাখার নামে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। এদিন সন্ধ্যার পর শহর জুড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক স্লোগান দিয়ে মিছিল করে শহরের আরাধ্য দেবী মা পোড়ামার মন্দিরে দেশে সেনা জওয়ানের মঙ্গল কামনায় পুজো দেয়। এরপর পুনরায় মিছিল করে নবদ্বীপ থানায় গিয়ে পৌরপিতার নামে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। তারপরে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন মোদীবাবু। इमरान हम तुमसे देखने का लिए सर्जिकल स्ट्राइक होगा। সার্জিক্যাল স্ট্রাইক করলো। বিশ্বের তাবর সাংবাদিকরা উড়ে গেল পাকিস্তানে, কত হাজার হাজার, ইন্ডিয়ার সব টিভি হাজার হাজার মেরে ফেলছে। ইন্ডিয়ার সব টিভি করেছে, টিভিগুলি তো ব্যক্তিগত ওনার। বলছি স্বাভাবিকভাবে বিশ্বের সমস্ত লোক এখানে দেখছে কত লোক কিভাবে মারা গেল। এরা টর্চ লাইট দিয়ে খুঁজে পায়নি একটা ডেড বডি। দেখলো শেষ প্রান্তে পর্বতের এক প্রান্তে পড়ে আছে দুটা কবুতর মৃত অবস্থায়। এটা আপনাদের সকলের জানা। আবার এখন নিজেরাই মেরেছে। এই ভারতবর্ষের মানুষকে একটা তো দেখাতে হবে। আমার যেখানে সিকিউরিটির বলয় আছে সেখানে প্রবেশ করাকালীনই যুদ্ধ হবে। অ্যান্টিবডি প্রবেশ করাকালীনই যুদ্ধ হবে যদি জোর করে ঢুকতে চায়। হলো না কেন যে যুদ্ধটা না হইয়া কেন ওই স্পটে গেল উগ্রপন্থীরা? এটা আমার প্রশ্ন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নবদ্বীপ থানায় একটা অভিযোগ দায়ের করতে এসেছি। বিষয়টা হচ্ছে গত 6 তারিখে আমরা ফেসবুকে একটা পোস্ট দেখতে পারলাম, যেখানে নবদ্বীপের মাননীয় যে চেয়ারম্যান রয়েছেন তিনি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছেন। তাতে করে এখানে রাষ্ট্রের প্রতি একটা অবমাননার জায়গা দেখা যায়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। হাওড়ার বাঁকড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও 2 ছেলে মেয়ের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান দিনের দায় দিশারা হয়ে আত্মঘাতী, বিশদ তদন্তে পুলিশ। রবীন্দ্র নৃত্য, সঙ্গীত, কবিতা ও কথায় চন্দননগর স্ট্যান্ড রোডে ফরাসি মিউজিয়ামের সভাকক্ষে কবি প্রণাম অমিত রে ক্রিয়েশনের পক্ষ থেকে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। নৈহাটির রাস্তায় পাকিস্তানি পতাকা আঁকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কাশ্মীরে পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হানায় 26 জন নিরীহ পর্যটকদের হত্যা করার প্রতিবাদে এই মুহূর্তে সারা দেশ জুড়ে মুখর হয়ে উঠেছে। আর এই সন্ত্রাসবাদীদের নিধন করতে ভারতের সেনাবাহিনীরা পাকিস্তানে জঙ্গিদের ডেরা তছনছ করে গুড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মতানৈক্য দূরে সরিয়ে রেখে সমস্ত রাজনৈতিক দলই ভারতের সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে ভুলছেন না। আর ভারতের সমর্থনে এগিয়ে এসে বিজেপির পক্ষ থেকে গত 8ই মে বৃহস্পতিবার রাতে নৈহাটি অরবিন্দ রোডে পাকিস্তানি পতাকা এঁকে পাকিস্তান মুর্দাবাদ লেখায় পৌরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে তথা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ আনলেন বিজেপি যুবনেতা সৌম্যদীপ মোদক। যদিও ওই ঘটনায় পুলিশ দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন। তার পাশাপাশি আরো বলেন, এই ঘটনায় এখনো আক্রান্ত কার্তিক ঘোষাল নামে এক কর্মী কল্যাণী এমসে চিকিৎসাধীন। যদিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে তথা তৃণমূলের যুবনেতা অভিজিৎ চ্যাটার্জি। তিনি বলেন, এইভাবে যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো দেশের পতাকার অবমাননা করা যায় না, তাহলে রাষ্ট্রসংঘের কাছে জবাবদিহি করতে হয়। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনব। গতকাল রাত্রিরে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জি পাকিস্তান মুর্দাবাদ এবং পাকিস্তানের অবমাননা সহ্য না করতে পেরে নৈহাটি অরবিন্দ রোডে এসে যে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা কালকে পাকিস্তান মুর্দাবাদ স্লোগানের সাথে পথচিত্র আঁকছিল তাদেরকে এসে মারধর করে, তাদেরকে গালিগালাজ করে এবং বলে যে দ্বিতীয়বার যদি এখানে পাকিস্তান মুর্দাবাদ লেখা হয় তাহলে তাদের পরিণতি খুব খারাপ হবে। আমার বক্তব্য, যেখানে আমাদের কাশ্মীরে পাকিস্তানের জেহাদিরা বেছে বেছে হিন্দু নিধন করলো এবং তার প্রত্যুত্তরে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলেছে তার যোগ্য জবাব দেবে, সেই যোগ্য জবাব আমাদের ভারতীয় মহিলাদের সিঁদুরের জবাব, সেই সিঁদুর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ঘরে ঢুকে যেই প্রত্যাঘাত করলো, সেই প্রত্যাঘাতে গোটা বিশ্ব যেখানে মোদিজির সাথ দিল, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা ভারতে থেকে নৈহাটিতে, পশ্চিমবঙ্গের নৈহাটিতে দাঁড়িয়ে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান লিখতে গিয়ে, পাকিস্তান মুর্দাবাদ লিখতে গিয়ে আজকে এই সমস্ত পাকিস্তানের নাজায়েজ অলাদদের হাতে রাষ্ট্রবাদী হিন্দুদেরকে অত্যাচারিত হতে হলো। তো আমি প্রথমেই বলি যে মানে বলুন রাষ্ট্রবাদী, আগে সেটা বলুন। আমরা সব পাকিস্তানের দালাল, আমরা পাকিস্তানের কি যেন শুনছিলাম কি জারদ সন্তান আর যত রাষ্ট্রবাদী ওরা। আমি প্রথমেই এটা তথাকথিত রাষ্ট্রবাদীদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্যাপার হচ্ছে এদের পেটে এক কলম বিদ্যে নেই। আমাদের এটাই খুব দুর্ভাগ্য, ভারতীয় জনতা পার্টি নামক এমন একটি মূর্খদের একটা প্ল্যাটফর্ম সার্বিকভাবে। আর এটা বলতে আমার বাধা নেই যে আপনি জানেন আমাদের দেশের সার্বিক নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় 60%। তো সে জায়গায় বিজেপি, আচ্ছা আমি সেই বিষয়ে যাচ্ছি না। বিষয়টা হলো যে পরশুদিনের যে ঘটনাটা ঘটেছিল তারা জানে না যে কোনো স্বাধীন রাষ্ট্রের পতাকা, প্রতিবেশী রাষ্ট্রের পতাকাকে অবমাননা করলে
উক্ত রাষ্ট্র মানে আমাদের দেশ তাতে রাষ্ট্রসংঘে তাকে অ্যান্সারেবল হতে হয়, রাষ্ট্রসংঘের কাছে তাকে জবাবদিহি করতে হয়। এবং তখন করা যায় যখন কোনো দেশ যুদ্ধ ঘোষণা করে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভারত পাকিস্তানের মধ্যে যেটি হচ্ছে সেটি কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এখনো যুদ্ধ ঘোষণা করেনি। যুদ্ধ ঘোষণা করা ছাড়া কিন্তু এটা করা যায় না, কোনো দেশের পতাকা অবমাননা করা যায় না। এবং আমি আপনাদের বলে দিই, কোনো মারপিটের ঘটনা ঘটে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। মাতৃদিবসে চুঁচুড়া পাঙ্কাটুলি মোড়ে বিজেপি কর্মীদের উদ্যোগে ভারত মাতার পুজোয় অংশগ্রহণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরপর তিনি এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা সভায় যোগ দেন। এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা সভার আয়োজন হয় চুঁচুড়ার হুগলিঘাট স্টেশন সংলগ্ন একটি বেসরকারি ভবনে। এদিনের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মাতৃদিবস উপলক্ষে চুঁচুড়ার পাঙ্কাটুলি মোড় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে ভারত মায়ের পূজার্চনা করা হয়। এদিনের এই পূজার্চনা অংশগ্রহণ করেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, বিজেপি নেতা স্বপন পাল, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা। যে ভাষায় কথা বলেন পার্লামেন্টের ফ্লোরে এবং পার্লামেন্টের বাইরে, বাংলার নাগরিক হয়ে আমি সবসময়তেই তার পাশে দাঁড়াবো। কিন্তু যেভাবে তিনি বাংলার মানুষের সম্মান খোয়ান তার ভাষার মাধ্যমে, আমরা লজ্জিত বোধ করি। এবং আজকে আবার যেখানে 140 কোটি ভারতবাসী একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে, দেশের পাশে, সেখানে দাঁড়িয়ে তার ওই ফোঁটা দেওয়া এবং অশ্রাব্য ভাষায় কথা বলা, আমার মনে হয় যে দিস ইজ এক্সপেক্টেড ফ্রম তৃণমূল আর লিডার্স লাইক কল্যাণ ব্যানার্জি। আমার আলাদা করে কিছু বলার নেই, কারণ বাংলার মানুষ জানে যে এই মানুষটি তৃণমূলের নেতৃত্ব কেমন, কি ভাষায় কথা বলে। এই সময় দাঁড়িয়ে উনি নাও বলতে পারতেন, যেখানে দেশের সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, সবাই একসাথে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, সবাই একসাথে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘ 5 বছর ভাটপাড়া পৌরসভার মুক্তারপুর শ্মশান ঘাট বন্ধ থাকার পর নতুন করে সংস্কারের পর চালু হলো অত্যাধুনিক শ্মশান ঘাট। ভাটপাড়া পৌরসভা পরিচালিত বহু প্রাচীন মুক্তারপুর শ্মশান ঘাট দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর অবশেষে প্রায় 3 কোটি টাকা খরচ করে নতুন করে সংস্কার করে চালু হলো অত্যাধুনিক এই শ্মশান ঘাট। নতুন চুল্লির পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে এই শ্মশান ঘাটে। এই নবরূপে তৈরি শ্মশান ঘাটের সূচনা করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, এই শ্মশান ঘাট বন্ধ থাকার ফলে দূর দূরান্তে মৃতদেহ সৎকারের জন্য যেতে হতো মানুষকে। ফের নতুন করে এই মুক্তারপুর শ্মশান ঘাট চালু হওয়ার ফলে ভাটপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ উপকৃত হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি, ভাটপাড়া এবং ভাটপাড়া সংলগ্ন প্রচুর এলাকা আছে, জগদ্দল, নৈহাটি, বীজপুর, গারুলিয়া, সেই সমস্ত মানুষের দাবি অনুযায়ী ভাটপাড়া মিউনিসিপ্যালিটি প্রত্যক্ষ ভূমিকা পালনে আজকে এই অঞ্চলের মানুষের কাছে এই যে ইলেকট্রিক চুল্লি, এটা আধুনিক পদ্ধতিতে প্রায় 5 বছর বাদে আবার শুরু হলো। এটাই এলাকার মানুষের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাগদায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও 2 সন্তানদের মৃতদেহ, চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হাওড়ার বাঁকড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা এবং 2 ছেলেমেয়ের মৃতদেহ, ঘটনা এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর 12টার পর থেকেই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এদিন সন্ধ্যাতেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই বাঁকড়া ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই পরিবারকে ডাকাডাকি শুরু করে। তাতেও দরজা না খুললে পুলিশ দরজা ভেঙে মা ও 2 ছেলেমেয়ের মৃতদেহ একই সঙ্গে বিছানায় পাশাপাশি পড়ে থাকতে দেখে। পুলিশ 3টি মৃতদেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দারা বলেন, 37 বছর
বয়সী শুভময় ঘোরই, 63 বছর বয়সী শেফালি ঘোরই এবং বিশেষভাবে সক্ষম মেয়ে 40 বছর বয়সী সঙ্গীতা ঘোরই। তারা তিনজনেই একসঙ্গে বাঁকড়া দক্ষিণপল্লীর ওই বাড়িতে থাকতেন। পেশায় উলুবেড়িয়ার পিডব্লিউডির অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন শুভময়। তবে ইদানিং নানা কারণে আর্থিক সমস্যা ও ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছিল সে বলে জানা যায়। নিত্যদিন বাড়িতে পাওনাদারেদের আনাগোনা চলছিল। এরপরই এদিনের ঘটনা। এলাকায় ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছেন আর্থিক অনটন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে গোটা পরিবার। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ঘোরই এখানে দীর্ঘদিন যাবত থাকতো, চাকরি করতো। ওর একটি প্রতিবন্ধী বোন ছিল এবং মা ছিল। তো হঠাৎ করে আমরা কালকেও কথা বলেছিলাম, হঠাৎ করে এসে সকাল থেকে কোনো খবর পাইনি। আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই বাংলা কোঅপারেটিভে। তখন খবর পেলাম, এখান থেকে থানা থেকে ডাকলো। এসে দেখলাম স্যারেরা থানা থেকে এলেন, এসে চাবি টাবি ভেঙে ওনার বডি দেখা গেল। তিনজনই কিছু খেয়ে ঘরের ভিতরেই, বাইরের দিক থেকে চাবি ছিল, ভেতরেও চাবি ছিল। মানে চাবিটা বাইরের দিকে এমনি লাগানো ছিল আর ভিতরেটা তালা মারা ছিল। স্যার সেই চাবি ভেতর দিক থেকে ভেঙে ওনাকে বার করা হলো। সুসাইড করেছে। কি কারণে সেটা বলতে পারবো না। এখন শোনা যাচ্ছে দু একজন আসছে, তারা বলছে, এ বলছে আমি অনেক টাকা পাবো, এ বলছে আমি অনেক টাকা পাবো, এরকমই ঘটনা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। রবীন্দ্র নৃত্য, সঙ্গীত, কবিতা ও কথায় চন্দননগর স্ট্যান্ড রোডে ফরাসি মিউজিয়ামের সভাকক্ষে কবি প্রণাম অমিত রে ক্রিয়েশনের পক্ষ থেকে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836
609157 ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। পাকিস্তানের বর্বরতার উপর সভ্যতার প্রত্যাঘাত খুব দরকার ছিল, এই কথা উল্লেখ করে আরো কি বলছেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ, শুনব। ভারতের কল্যাণ আমার কল্যাণ। স্বামীজি বলেছেন ভারতের যে প্রতিটি ধূলি সেটি অত্যন্ত পবিত্র। স্বামীজি বলেছেন যে ভারত হচ্ছে যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। অতএব সেই যে ভারত, বিবেকানন্দের ভারত, রামকৃষ্ণের ভারত, সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষিমুনির ভারত, সেই ভারতকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তাহলে ভারতবর্ষ বসে থাকবে না, প্রত্যাঘাত করবে, এবং তাতে আধ্যাত্মিক দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে কোনো অপরাধ নেই, বরং প্রত্যাঘাত না করাই অপরাধ। সেই জন্য ভারত সরকারের এই যে উদ্যোগ, পুরসুরা থানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় থানার সংলগ্ন একটি সভাকক্ষে। সিভিক ভলেন্টিয়ার থেকে সাধারণ মানুষ এদিন এই শিবিরে চক্ষু পরীক্ষা করান। হুগলি গ্রামীণ পুলিশ সারা বছর সাধারণ মানুষদের সঙ্গে সংযোগ ঠিক রাখতে কিছু না কিছু কর্মসূচি গ্রহণ করে থাকে। এমনই পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল থানা সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে। পুলিশ কর্মী আধিকারিকরা ছাড়াও সিভিক ভলেন্টিয়ার, এলাকার সাধারণ মানুষেরাও এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করাতে আসেন। সামাজিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআই আরামবাগ অরূপ ভৌমিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা। কাজের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি চোখের সমস্যার জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট, এবং সেটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি তার জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে ব্যস্ততার কারণে বিভিন্ন সময়ে এই যেসব ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন তারা পৌঁছাতে পারে না, সময় পায় না, আবার কোথায় যেতে হবে, তো তাদের একদম ঘরের কাছেই একটা পুরসুরা থানার উদ্যোগে করা হয়েছে, যাতে তারা অন্তত অবহেলা না করে, চোখ একটি মূল্যবান সম্পদ আমাদের শরীরে, সেটা যেন একটু ঠিকঠাকভাবে যদি টেস্ট করি নেয় টাইমে। আরামবাগ ব্যুরো, LMCL নিউজ। হুগলি জেলা পুলিশ কুড়াব থানার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের কাছে। খুশি প্রকৃত মোবাইল প্রাপকরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের দিন হুগলি গ্রামীণ পুলিশের গুরাব থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্তর উদ্যোগে ফিরে পাওয়ার অনুষ্ঠানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো। গুরাব থানার সংলগ্ন গুরাব বেলতলা বাজারে 37 জন মোবাইল প্রাপকদের হাতে এদিন মোবাইল তুলে দেওয়া হয়। মোবাইল পেয়ে খুশি প্রাপকেরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল, আরাই হুগলি গ্রামীণ জেলা পুলিশের সুমন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে হুগলি গ্রামীণ পুলিশ এবং গুরাব থানা গুরাব বেলতলাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে জেলা পুলিশের ফিরে পাওয়া প্রজেক্টের অধীনে গুরাব এলাকায় বিগত 3 মাসে যে 37টি মোবাইল হারিয়ে গিয়েছিল সেগুলিকে গুরাপে সাইবার টিম বিশেষ উদ্যোগ নিয়ে কোনোটি হুগলি, অন্যপ্রান্ত, কোনোটি বর্ধমান, কোনোটি হাওড়া, শ্রীরামপুর, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আনে। থানা কুড়িগ্রাম গুরাব থানায় আমি কাজের সূত্রে রেলে কাজ করি। রেলের কাজের সূত্রে আমার এখানে আসি, এখানে একটা ফোন হারিয়ে যাওয়ার পর আমি গুরাব থানায় কমপ্লেন করি। কমপ্লেন করার পর গুরাব থানা প্রচুর হেল্প করেছে আমাকে অনিবর্ত খবর নিয়েছে, কোনো চিন্তা করার দরকার নেই, ফোন পেয়ে যাবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর স্ট্যান্ড রোডের ফরাসি মিউজিয়ামের সভাঘরে অমিত রে ক্রিয়েশনের উদ্যোগে রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়েছিল।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস দুদিন আগেই পালন করা হয়েছে সর্বত্রই। তারই রেস ধরে এদিন বিকেলে চন্দননগর স্ট্যান্ড রোডে ফরাসি মিউজিয়ামের সভাঘরে অমিত রে ক্রিয়েশনের উদ্যোগে রবীন্দ্র জন্ম উৎসবের আয়োজন করা হয়েছিল। প্রণমী তোমারে শিরোনামে কবি প্রণামে আবৃত্তি পাঠ, সঙ্গীত পরিবেশনের সাথে ছিল পত্রিকা প্রকাশ এবং পুস্তক প্রকাশ। দক্ষিণবঙ্গ কবি সাহিত্য পরিষদের সহযোগিতায় কবি প্রণাম অনুষ্ঠানে ছিল শ্রদ্ধার ছোঁয়া। শহরের কবিরাও কবিতা পাঠে অংশ নেয়। এ প্রসঙ্গে অমিত রে ক্রিয়েশনের সুদীপা বসু কি জানাচ্ছেন শুনবো। আমরা মূলত 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন আমরা সবাই জানি, সেটাই আমরা পালন করছি আজকে 27শে বৈশাখ। 27শে বৈশাখ এই দিনটা আমরা কেন নির্বাচন করেছি, এই 27শে বৈশাখে এই চুঁচুড়া চন্দননগর শহরে যখন রবীন্দ্রনাথ ছিলেন, বেশ কিছুদিন এই চন্দননগরে উনি কাটিয়েছেন, তো সেটা আমরা সবাই জানি। সেখানে উনি ওনার জীবিতকালে এই চন্দননগরে বিরাট মহা সমারোহে মহা ধুমধাম করে কবিগুরুর জন্মদিন পালন করা হয়েছিল। তো সেই জন্য আমরা এই চন্দননগরের এই 27শে বৈশাখ তারিখটাকে আমরা বেছে নিলাম এবং আমরা জানি যে ফরাসি উপনিবেশ। অন্যদিকে গোপাল চাকি কি বলছেন শুনুন। আজ রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউটে। রবীন্দ্রনাথ ভারতীয়দের, বিশেষত বাঙালিদের সংস্কৃতির আধুনিকতম ধারার ধারক বাহক বলা চলে। স্বাভাবিকভাবেই সারা বাংলা জুড়ে, বাংলার বাইরেও যেখানে যেখানে বাঙালি আছে, বাঙালি ছাড়াও রবীন্দ্রনাথকে নিয়ে এই চর্চা, রবীন্দ্র এই যাপন সর্বত্র চলে। এবং এক্ষেত্রে বাড়তি যেটা, সেটা হচ্ছে অমিত রে ক্রিয়েশন। অমিত রে ক্রিয়েশন আমাদের চুঁচুড়ায় তার অবস্থান হলেও আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা হচ্ছে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড, হুগলি জেলা সঙ্গীত মেলা থেকে শুরু করে অজস্র এ ধরনের কর্মকাণ্ড তারা নিজেদেরকে জড়িয়ে রাখে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।